সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আবার আমাদের অতিথি হচ্ছেন সাংবাদিক সাইফুল আমিন। সাইফুল আমিনের সাথে আমাদের প্রথম আড্ডাটা আমাদের বন্ধু বান্ধব মিডিয়ার লোকজন এত পছন্দ করেছেন, তারা অনুরোধ করেছে আমরা যাতে তাকে বারবার নিয়ে আসি। আজকে আবার অস্ট্রেলিয়া এবং কানাডার সময় বেশ ফারাক। আমি যখন ঘুম থেকে উঠেছি উনি তখন ঘুমাতে যাবেন, এর মাঝে অনেক দেরি হয়ে গেছে। আমরা তাকে আবার পেয়েছি, আমরা কথাটা শুরু করব। কেমন আছেন সাইফুল ভাই? আমি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আমরা শুরুতে আমরা বিষয়বস্তু ঠিক করেছি বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ। সমসাময়িক প্রসঙ্গে প্রথমেই আসে টিউলিপ সিদ্দিকীর কথা, যিনি ব্রিটিশ মন্ত্রী। একটা পরিস্থিতি তিনি পদত্যাগ করেছেন। এখানে আরেকটু আমি পেছনের একটা প্রেক্ষাপট বলি। 2006 সালে আমি লেবানন যুদ্ধ শেষে লন্ডনে যাই। লন্ডনে যখন গেলাম তখন প্রবাসী একজন বাংলাদেশি ব্যক্তিত্ব আমিন আলী, যিনি লেবার পার্টির খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি আমাকে একটা অনুরোধ করেন তখন, যে তখন রুশনারা আলী নামে লেবার পার্টির উদীয়মান নেত্রী, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে রুশনারা আলীর ইন্টারভিউ করার জন্য। কারণটা বললেন যে আমরা ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা লেবার পার্টির জন্য এত কিছু করি, কিন্তু আমরা কোনোদিন লেবার পার্টির কাছে একজন এমপি পাই নাই, আমাদের কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। আমাকে অনুরোধ করলেন যে রুশনারা ইন্টারভিউ করার জন্য তারা লেবার পার্টির কাছে একজন এমপি মনোনয়ন চাইবেন। আমি যদি ইন্টারভিউ করি, আমি তো বাংলাদেশের পত্রিকা করবো, বাংলায় করবো। উনি বললেন না, সমস্যা নাই, আপনার বাংলা ইন্টারভিউটা আমরা অনুবাদ করে আমার লেবার পার্টির কাছে জমা দিয়ে আমরা রিকোয়েস্ট করব আমাদের একজন এমপি দিন আপনারা। পরবর্তীতে রুশনারা আলীকে এমপি হয়েছিলেন। তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি এমপি ব্রিটেনের। তারপর রুশনারা আলী যেমন এমপি হয়ে আসছেন, আরো কয়েকজন আসছেন, তাদের একজন টিউলিপ সিদ্দিকী। টিউলিপের ব্যাপারে বাংলাদেশে অন্যতম আগ্রহের কারণ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। এবং আপনারা মনে থাকবে হয়তো, টিউলিপ যখন প্রথমবার নির্বাচিত হন তখন প্রবাসী বাংলাদেশি যারা ইংল্যান্ডে কিন্তু অনেক মানুষ আছেন, অনেক ধর্মের, অনেক রাজনৈতিক মতের মানুষ আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা মতের লোকজন হচ্ছে বাংলাদেশের 71-এর স্বাধীনতা বিরোধীরা। তারা কিন্তু মাঠে ময়দানে টিউলিপ যেতে পাশ করতে না পারেন তখন অনেক কাজ করেছিলেন এবং সেগুলো বাংলাদেশে মিডিয়া এসেছিল। আজকে টিউলিপের ঘটনা নিয়ে তাদের উল্লাস আমরা চারদিকে দেখছি। এমনকি অবাক ব্যাপার হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা অফিস থেকে একটা উল্লাস প্রকাশ করে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, সেটি আবার সমস্যা যখন টের পেলেন তারা কূটনৈতিক শিষ্টাচার প্রশ্নে, তো সেটা আবার মিডিয়া থেকে প্রত্যাহার করে নিয়েছেন। সেই বিবৃতিটা আমাদের সাইফুল ভাই সংরক্ষণ করায় তার হাতে আছে, সেটা দিয়ে আমরা শুরু করি। সাইফুল ভাই, আপনি শুরু করেন বিষয়টা নিয়ে। আপনি জানেন যে মিডিয়াতে যারা গত আন্দোলনের সময় যারা খুবই জনপ্রিয় বলতে পারেন বা ভাইরাল যারা বলতে পারেন, তাদের অনেকেই আমি দেখেছি যে উল্লাস প্রকাশ করে অ্যাটলিস্ট একটা ক্লিপ দ্রুত, মানে যখন রেজিগনেশনের খবরটা আসছে তার ফিউ মিনিটসের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকজন আমাদের ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার বলেন, বড় জার্নালিস্ট বলেন, বিশেষজ্ঞ বলেন, অনেকে আমি উল্লাস প্রকাশ করে, এমন একজনও লিখছে যে আজ উদযাপনের দিন, দ্বিতীয় উদযাপনের দিন, এরকম অনেকে বলেছেন। তারপরে একজন বলেছেন যে টি কট, হ্যাঁ, এবং আমাদের প্রধান উপদেষ্টা এই কার্যালয়ের প্রেস সচিবও একটা চমৎকার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ঠিক আছে। এরকম চমৎকার ফেসবুকের মধ্যে দুইটা শব্দ উনি পি দিয়ে কি উল্লেখ করতে চেয়েছেন আমি জানি না, টিউলিপ পি, আই ডোন্ট নো কি, বাট এটা যে ব্যঙ্গ এবং সেটা তার ভেতরে বোঝা যায়। তারপরে আমি এরকম আরো একজনকে দেখেছি, যেমন খুবই উনি
মানে অনেক কমেন্ট, প্রায় ধরেন 300 এর মতো কমেন্ট পড়েছে। আমি মনোযোগ সহকারে সেই কমেন্টগুলো দেখেছি এবং সবগুলি কমেন্টই হলো টিউলিপের পক্ষে, এবং যিনি উল্লাস প্রকাশ করে পোস্টটা দিয়েছেন তিনি বিব্রত হয়েছেন। মানে এমন অনেক অনেক ভিউ হয়েছে, কিন্তু 300-350 মতো কমেন্টের মধ্যে আমার ধারণা আমি হয়রান হয়ে গেছি পড়তে পড়তে, সবই হলো অলমোস্ট টিউলিপের পক্ষে। তো যাই হোক, আমাদের পক্ষ এবং বিপক্ষের কিছু নাই বাড়ি ভাই, আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলতে চাই। ফ্যাক্টটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই টিউলিপের কে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে সানডে টাইমস বা এরকম একটা পত্রিকার সাথে উনি ইন্টারভিউ দিয়েছেন ওনার যমুনা ভবন থেকে, যমুনা বাসভবন থেকেই, সেটা ফলো করেই ওই পত্রিকাটি প্রকাশ করেছেন। সেখানে উনি বলেছেন টিউলিপ যদি বুঝতে না পেরে থাকেন যে উনি ভুল করেছেন, সেটার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু ডাকাতি করে নেওয়া টাকা জিনিস বাংলাদেশকে ফেরত দিতে হবে এবং টিউলিপকে ক্ষমা চাইলেই দুঃখ প্রকাশ করলে হয়ে যায়। মানে মানে টিউলিপ শতপ্রণোদিত হয়ে কেন ক্ষমা চাচ্ছে না, ক্ষমা চেয়ে দিচ্ছেন না, এবং ওই সম্পদের ডাকাতি, শব্দটা ডাকাতি করে নেওয়া অর্থ ফেরত দিতে হবে, এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা করেছে। আরেকটা ইনফরমেশন আপনাদের দেই, দুদকে যখন মামলা হয়, দুদকের যিনি মামলা করে, যিনি দুদকের আইনজীবী, তারকে কোট করে আমি বলছি, তিনি বলেছেন এমন ভাবে যে টিউলিপকে যখন পূর্বাচলের জমি নিয়ে টিউলিপের বিরুদ্ধে মামলা হয়, সাথে তার আরো খালা এবং মা, এদের কয়েকটা 3টা মামলা হয়েছে, সেটা মামলা সম্পর্কে যখন একটা প্রেস ব্রিফিং করেন, আপনি আশ্চর্য হবেন যে প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা, আমি প্রথম দেখলাম অনেকদিন পরে সাংবাদিকরা রাইটলি কোশ্চেন করছে। কিছু সাংবাদিক যেমন তারা জিজ্ঞেস করছে, আচ্ছা টিউলিপ তো প্লট নেয় নাই, তাহলে তার বিরুদ্ধে মামলা কেন? মানে টিউলিপ কিন্তু ওই 60 কাঠা যে বলা হয় যে পারিবারিকভাবে যে প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু টিউলিপের নাম নাই, টিউলিপ কিন্তু প্লট নেয়নি। তো সেই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আইনজীবী কিন্তু বারবার একটু হোঁচট খাচ্ছিল এবং এই কথাটা ঘুরে ফিরে আসছিল। এক পর্যায়ে উনি বলছেন, যেহেতু ওনার সাথে সাবেক মন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক আছে, উনি তার সম্পর্কিত, উনি তার মা এবং বোনকে ওই প্লট পাইতে প্রভাব বিস্তার করেছিলেন, একবার প্রভাব বিস্তার, একবার প্রভাবিত করেছিলেন, একবার উনি 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 ইয়ে করাতে, অ্যাপ্রোচ করাতে এই প্লটগুলি দেওয়া হয়েছে। মানে সব দোষ হলো টিউলিপের, এটা শেখ হাসিনার দোষ না, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে টিউলিপ যে প্লট নেয় নাই, কিন্তু যার নামে কোনো প্লট নেই তাকে কিন্তু এটাতে অভিযুক্ত করা হয়েছে। তো এই কাণ্ডগুলি গত 2-3 দিন ধরে হচ্ছে। তো সে এই আমাদের প্রধান উপদেষ্টা এই কাণ্ডের সাথে জড়িত। এর আগে, অনেক আগে যে এই মামলার হোতা, অন্যতম মামলার অভিযোগের হোতা, সেটা হলো আপনি মুসা বিন শমশেরকে তো চেনেন, যাকে অনেকে বলে ভণ্ড, অনেকে বলে ভুয়া, অনেকে সে নিজেকে অনেক অস্ত্র ব্যবসায়ী মনে করে, এবং প্রিন্স নিজের নাম ধারণ করেছিলেন। আপনি আমি সাংবাদিক যখন, তখন নিশ্চয়ই মনে আছে, তখন সেই ইয়াং প্রিন্সকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ওনার বিমানবন্দর আছে ইন্ডিয়াতে এবং ওনার নিজস্ব বিমান আছে। উনি ওনাকে নিয়ে লিখবার কারণে ফরিদপুরে সাংবাদিক প্রবীর মিত্রের উপর হামলা চালানো হয়েছিল। প্রবীর মিত্র প্রাণে বেঁচে গেল, তার একটা পা কেটে ফেলতে হয়েছে। দেখেন, এই সেই প্রবীর শিকদার আছেন, এই মুসা বিন শমশের, যিনি নাকি সোনায় মোড়ানো এই তক্তের মধ্যে বসেন এবং সোনায় মোড়ানো বিছানায় ঘুমান, ওনার কমট পর্যন্ত সোনায় মোড়ানো। মানে আমাদের ট্রাম্পের যে বর্ণাগুলো আছে না, এগুলো ওই সময় যখন আমরা ছোট সাংবাদিক, তখন আমরা এগুলো শুনতাম তারে নিয়ে। তো তাকে নিয়ে গত সরকারের আমলে সে যখন দুদকের মামলায় তাকে ইয়ে করা হয়, তখন তাকে ইনভেস্টিগেট করা হয়েছিল, মানে অনেক কিছু করা হয়েছিল, এবং সেখান থেকে একটা তথ্য বেরিয়ে আসছে, সবাই বলছে যে উনি যেসব চাওয়াবাজি করছেন ওনার সম্পদ নিয়ে, এগুলো সব ভুয়া। তার মানে এই লোকটা ফাঁপা মানুষ, এর কোনো এরকম আর্থিক বিষয় নাই যেটার জন্য তার বিরুদ্ধে দুদকের এই কম ইয়ে, মানে আসলে তার কিছুই নাই, কিন্তু সে নিজেকে দাবি করে হলো সে 1000 কোটি টাকার মালিক তখনকার সময়, বা এই গত সরকার তাকে একদম ভুয়া বলা হয়েছে, প্রেস ব্রিফিং এ বলা হয়েছে লোকটা ভুয়া। ঠিক আছে, তার ছেলে
তার ছেলে ববি হাজ্জাজ নামে এক নতুন উদীয়মান, ভালোই বলে এবং হ্যান্ডসাম, মানে সুইট লুকিং, এটা যদি আমার তরফ থেকে সুইট হয় তাহলে খারাপ হয়, এটা মেয়েদের তরফ থেকে সে খুব সুইট লুকিং, আমি হ্যান্ডসাম, আমাদের হ্যান্ডসাম বয়। তা সে এই দুদকে, এই টিউলিপকে হয়রানি করার জন্য বা ইয়ে পরিবারকে হয়রানি করার জন্য এই এই যে রূপপুরের প্রজেক্ট নিয়ে মামলাটা, যেটা সেখানে প্রথম টিউলিপকে নিয়ে আসে। যাই হোক, সেটা আনবে, আসতেই পারে। টিউলিপ যদি $4 বিলিয়ন লুট করে থাকে, সেটা টিউলিপের এবং সরকারের ব্যাপার, তারা কিভাবে আদায় করবে এর ব্যাপার। কিন্তু এই ভদ্রলোক, আমি কেন বলতেছি, এই ভদ্রলোক একটা ইয়েতে, টক শোতে, আই হ্যাভ সিন ইট, খুব ভালো করে দেখেছি, তিনি দাবি করছেন এই ভদ্রলোকের বিশাল একটা রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি টক শোতে আসছেন। হ্যাঁ, যাই হোক, উনি প্রত্যেক দিনে ইয়ে করে, কিন্তু ওই স্পেসিফিক টক শোটা আমি দেখেছি এবং ওনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখে দিচ্ছি, আমার কাছে আছে। তো উনি বলছেন এইভাবে যে আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করছি ব্রিটিশ মিডিয়াকে আমাদের তথ্যগুলি দেওয়ার জন্য, এবং এই তথ্য আমরা ব্রিটিশ মিডিয়াকে এতদিন পরে কনভিন্স করতে পারছি যে শেখ পরিবারের অমুক, এই টিউলিপ একটা দুর্নীতিবাজ, এই সেই, এবং মিডিয়াগুলো আমাদের কথা নিচ্ছে, মিডিয়াগুলো আমাদের কথা, এবং শব্দটাও বলছে যে মিডিয়াগুলো তারা যা সরবরাহ করছে, মিডিয়াগুলো সেটা ব্যবহার করছে, এবং ভবিষ্যতে এইটা আরো এক্সটেন্ডেড হবে। এটা আমি ধরেন 7-8 দিন আগে বা 5-6 দিন আগের একটা এর কথা বললাম। তার মানে তারা কিন্তু স্বীকার করতেছে কিন্তু যে তারা ফিট করতেছে ইংল্যান্ডের মিডিয়াকে। আমার কথা না, কিন্তু ওই যিনি অভিযোগ করছেন তিনিই বলতেছেন তারা ব্রিটিশ মিডিয়া তাদের প্রতি সদয় হয়েছেন, তাদের কথাবার্তা নিচ্ছেন, এবং তারা যেগুলা ইনফরমেশন দিচ্ছেন ব্রিটিশ মিডিয়াগুলা গ্রহণ করছে, প্রচার করতেছে। এখন এই যে দেখেন আপনি, আমি কিন্তু দুর্নীতিবাজ কিনা টিউলিপ আমি এটা বলছি না, আমি কিন্তু এর পুরো ঘটনাটা বলতেছি, কিভাবে টিউলিপকে এই যে এরকমটা খাদের কিনারা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আপনি ওই আইনজীবী, ওই আমি এটার সাথে ওটা মিলাই, ওই আইনজীবী প্রেস ব্রিফিং এ বলেছেন, এবং এটাও আছে, আপনি এইটা ওই আইনজীবীর ব্রিফিংটা যদি নেন, যে কোনো জায়গায়, যে কোনো টেলিভিশনে এটা আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা একদম পেয়ে যাবেন, আনকাটও পাবেন। সেখানে সে বলছে কি জানেন, সে বলছে যে তারা এইসব যে টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আসছে দুদকের কাছে, এবং যেগুলো দিয়ে টিউলিপকে তারা আসামি করেছে, সকল কাগজপত্র ব্রিটিশ সরকারের কাছে পাঠাবে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখেন, আবার তারা বলতেছে ব্রিটিশ সরকারের কাছে টিউলিপের এই যে দুর্নীতি টিউলিপ করছে, এই ফ্ল্যাট কাণ্ড ঘটেছে, এইটা কাগজপত্র তারা ব্রিটিশ সরকারের কাছে চাইবেন, যেটা দুটোই আমার কাছে ভুয়া হিসেবে আমি খোঁজ নিয়ে দেখেছি, দুটোই ভুয়া। বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে এরকম কোনো তথ্য চায়ও নাই, আর ব্রিটিশ সরকারের কাছেও বাংলাদেশের এই দুর্নীতি দমন কমিশন কোনো ইয়ে পাস করেন। এখন দেখেন কোন লেভেলের কোন অফিসারের কাছে পার্সু করার জন্য কোনো কাগজ পাঠিয়েছে কিনা সেটা আমি জানি, কিন্তু সরকারি লেভেলে এই ধরনের কোনো বিনিময় হয়নি। মূলত ব্রিটিশ মিডিয়া কাছে অভিযোগগুলো যাওয়ার পরে টিউলিপের ব্যাপারে ব্রিটিশ মিডিয়ার একটা অংশ, যারা ডেইলি মেইল, সানডে টাইমস, এরকম যারা অনেক মামলা খায়, কিন্তু এরা প্রতি বছর কয়েকটা মামলার জন্য তারা জরিমানা দেয়, কিন্তু তাদের সুবিধা হলো তারা যাদের দ্বারা ফিডেড হয় তারা তার চেয়ে বেশি টাকা দেয়। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? তারা যদি £1 মিলিয়ন জরিমানার শিকার হয়, তাহলে তাকে কিন্তু তারা আগে থেকে ওই লোকের কাছে, যারা এই তথ্যগুলি ফিড করে, তাদের কাছে অ্যাটলিস্ট 1.2 মিলিয়ন নিয়ে নেয়, তা না হলে ওরা তো ওই জরিমানাটা দিতে পারবে না কোর্টে। এইভাবেই তাদের কিন্তু, এবং এগুলো খুব পপুলার, পাবলিকের মুখরোচক, এবং আপনি ওই যে টিউবের মধ্যে এগুলা কিন্তু খুব মানুষ নেয়, পড়ে, ফালায় দিয়ে চলে যায় এই পত্রিকাগুলো। যাই হোক, ব্যাপক প্রচার পেয়েছে, এবং ব্যাপক প্রচার করলো যে টিউলিপ ফ্ল্যাটের ইয়ে করছে। এটা পর্যন্ত সবাই কিন্তু মনে করছে আসলেই তো এরকম টিউলিপ এইভাবে এরকম করতে পারে, কিন্তু সাধারণ সবার মনের মধ্যে, বাংলাদেশের সব মানুষের মনেই কিন্তু এই প্রশ্ন, যে দুর্নীতি দমন কমিশন বলতেছে এই ব্রিটিশ সরকারের কাছে তথ্য দেওয়া হয়েছে, ব্রিটিশ সরকারের কাছে তথ্য আনা হয়েছে, এই যে কথাগুলো, এই কথাগুলো মানুষ তো মিথ্যা মনে করবে না, কারণ এটা হর্সেস মাউথ থেকে আসতেছে, দুর্নীতি দমন কমিশনের কাছে আসতেছে, তারপর যিনি অভিযোগ করছেন তার মুখের থেকে আসতেছে, আর তারপরে প্রধান উপদেষ্টা আমাদের, উনি পর্যন্ত একটা ইন্টারভিউ দিয়ে উনিও একই কথা বলেছেন, যে ওনাকে যে কোনো ভাবে তার এটা করতে হবে, তার এটা ধরতে হবে।
যাই হোক, শেষ পর্যন্ত ওই সময় যখন টিউলিপের বিরুদ্ধে যখন মামলাটা হয় এবং ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো বলছে, তখন টিউলিপ তার যে নিয়ম, ব্রিটিশ পার্লামেন্টারি যে নিয়ম, তাই সে যেহেতু মন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকে যিনি কিন্তু এইসব দেখেন, মানে এইসব নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ড মন্ত্রী পরিষদের সদস্যরা করে কিনা, এই জন্য একজন উপদেষ্টা আছেন প্রধানমন্ত্রী। তার কাছে টিউলিপ নিজেই, মিস্টার ম্যাগনাস কাছে, স্যার ম্যাগনাস, তার কাছে টিউলিপ নিজেই আবেদন করেছে যে তার বিষয়টা তদন্ত করে তাকে তদন্ত করে দেখা হোক সে আসলে কোনো অনিয়ম করেছে কি। এবং এই কয়েকদিন গেল আমি টিউলিপের একটা রিয়াকশন জাস্ট এই কিছুদিনের মধ্যে, এর আগে একদিন একটা ছবি দেখেছি, আর আজকেই, মানে আমাদের এখানকার সময় আজকেই, ব্রিটিশ সময় সকালবেলা, তো সেখানে টিউলিপ বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করছে আপনি আর ইউ গোয়িং টু রিজাইন, আর ইউ গোয়িং টু রিজাইন, 3-4 বার জিজ্ঞেস করা হচ্ছে। তো টিউলিপ বারবার বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এমন এক পর্যায়ে বলছে ইটস ভেরি কোল্ড, আই কয়ে সে গাড়িতে উঠে চলে গেছে। সে যে পদত্যাগ করতে যাচ্ছে এটা কিন্তু কেউ বুঝে উঠতে পারে না, কিন্তু সে আসলে ম্যাগনাসের রিপোর্টটা সে পেয়েছে, ম্যাগনাসের রিপোর্টটা পেয়েই কিন্তু সে তার সিদ্ধান্ত নিয়েছে তাহলে পদত্যাগ করা উচিত। কারণ এর আগে স্টারমার কিন্তু তার ব্যাপারে খুব রিজিড ছিলেন, কারণ তারপর তারা দুজন খুব ভালো বন্ধু, এবং যে কারণে একে অপরকে বিশ্বাস করে, এবং একটা স্বস্তির সম্পর্ক, একটা ভালো সম্পর্ক দুজনের মধ্যে আছে, যে কারণে স্টারমার কিন্তু কোনোভাবেই পদত্যাগ করতে পারে। কিন্তু যেহেতু ব্রিটেনে কোনো আলোচনা উঠলেই স্বাভাবিক একটা সংস্কৃতি, যে কোনো অভিযোগ উঠলে সাধারণত সেই কর্মকর্তা বা সেই মন্ত্রী যেই হন না, তারা নিজেদেরকে উইথড্র করে নেয়। এটা একটা কালচারাল ইয়ে, যে অভিযোগ উঠেছে আগে অভিযোগটা তদন্ত হোক। কিন্তু টিউলিপ সেটা না করে টিউলিপ নিজেই আগেই যা বলছে যে আমারটা আগে তদন্ত করেন। এটা অন্যরা কিন্তু এটা বলে না, অন্যরা নিজেরা সরে যায়, কিন্তু টিউলিপ যে আসলে তার মনে হয়েছে যে এটা আসলে তার চেক করা উচিত কিনা, জানেন, ও যে ম্যাগনাসের কাছে আবেদন করেছে এবং স্টারমার কাছে সেটা জানিয়েছে। স্টারমার কিন্তু চাই নাই যে সে পদত্যাগ করুক, কিন্তু এই যে ম্যাগনাসের যে তাকে ম্যাগনাসের সঠিক ভাষাটা যদি আপনি ইয়ে করেন, সেটা হলো ম্যাগনাস বলছে এইটা রিলেটিভদের কারণে যে সমস্যাটা হয়েছে সেটা আসলে এটা কোনো দুর্নীতির না, টিউলিপ সিদ্দিকী কোনো দুর্নীতির সাথে তার কোনো সম্পর্ক না। আপনি ইংরেজিগুলো বলাটা ঠিক না, বাংলায় আমি কথাগুলো বলছি, ইংরেজিগুলো আমি কোট করে দিতে পারি আপনাকে, কিন্তু আমি চাই না যে মানুষের, কিন্তু ম্যাগনাসের কথাটা কিন্তু পরিষ্কার, সে বলছে তার বিরুদ্ধে কোনো রুলস ভাঙার, মিনিস্ট্রিয়াল রুলস ভাঙার ইয়ে পাওয়া যায়নি, অনিয়ম পাওয়া যায়নি, দুর্নীতি হয়নি। সে এই সম্পত্তি, যে সম্পদের কথা বলা হচ্ছে, সে সম্পত্তির উৎস সম্পর্কে তার অজানা ছিল। তার মানে কি, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা সম্পর্কে সে আবার বলছে, ব্যাখ্যা দিচ্ছে যে এটা যেহেতু 20 থেকে 25 বছর, 20 বছর আগের ব্যাপার, সেহেতু এমন কোনো রেকর্ডপত্র তার কাছে সে দেখতে পারে নাই যে উৎসে কোনো অনিয়ম হয়েছে কিনা। বাট সে যেহেতু এটা সে দেখতে পারে নাই, সে সেটাকে দেখছে যে উৎস সম্পর্কে টিউলিপের কোনো ধারণা ছিল না, তারও নাই, কারণ সেও কাগজপত্র, কারণ 20 বছর আগের কাগজপত্র সেভাবে সে পায়নি, সে মাত্র 7 দিনের মধ্যে সেই তদন্তগুলো। যাই হোক, টিউলিপ যখন পদত্যাগ করে, অদ্ভুত ব্যাপার, উইদিন 5 মিনিটস, যখন ইংল্যান্ডে সে পদত্যাগ করে উইদিন 5 মিনিটস বাংলাদেশে কিন্তু এটা ব্রেক হয়ে গেছে, সমস্ত টেলিভিশনগুলো ব্রেক করছে যে দুর্নীতির দায়ে, দেখেন প্রথম দুর্নীতির দায়ে ব্রিটিশ মন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী টিউলিপে, কেউ অর্থ বিষয়ক মন্ত্রী, কেউ বলছে দুর্নীতি বিষয়ক মন্ত্রী, এরকম বলে দুর্নীতি দেয়, সব ব্রেক করে ফেলছে। ইভেন পত্রিকাগুলো তো তাদের যে অনলাইন ভার্সন আছে সেখানে কিন্তু ব্রেক করে ফেলছে, একেবারে ব্রেক, দুর্নীতি। আমি এর আগে একজনের সাথে কথা বলছি না, আমি শুনেছি সে পদত্যাগ করতে পারে, তবে তার বিরুদ্ধে আমি তখন সন্দেহ প্রকাশ করছি যে ভাই এরকম অভিযোগ হওয়ার কথা না, মানে সোফার আই আন্ডারস্ট্যান্ড, মানে আপনি জানেন না কেমন জানেন, আমি এদেরকে সময় যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি বা খোঁজ খবর জানি জয় সম্পর্কে যতটুকু, এরকম না। এই যে একটা কিনা যে 4 লাখ টাকা, 4 লাখ ডলারের, 5 লাখ ডলারের, 5 লাখ পাউন্ডের একটা, বা 1 মিলিয়ন পাউন্ডের, 10 লাখ পাউন্ডের একটা ফ্ল্যাট মানুষের কাছে ঘুষ নিয়ে নেবে, আমার কাছে এটা মনে হয় না। কারণ কি, আমি একটা কথা বলি, ওরা তো সারা জীবন ইংল্যান্ডে থাকে, একটা বাড়ি কেনার মতো বা বাড়ি লোন দিয়ে কেনার মতো, বা বাড়ি বাপ মা, তার টিউলিপের বাবা সিদ্দিক সাহেব অনেক ধনী মানুষ, তার মা হলো শেখ রেহানা, স্বাভাবিকভাবে উনি অলমোস্ট তার
ইয়াং এজ থেকে শুরু করে এখন পর্যন্ত উনি লন্ডনেরই বাসিন্দা। তারা একটা ফ্ল্যাট কিনতে পারবে না, একটা ফ্ল্যাট তারা কারোর কাছ থেকে নিতে পারবে না, বা একটা ফ্ল্যাট তার মালিক হইতে পারবে না, এটা আমার কাছে খুব অস্বাভাবিক। কারণ জানেন, কারণ হলো আমি আমাকে দিয়ে বিবেচনা করি। আমি বিবেচনা করে দেখুন, আমি প্রকাশ্যে অনেক সময় বলি যে ভাই এই যে মুদ্রা পাচার, আপনি যে আমার একটা ছেলে 10টা বছর বিদেশে থাকে, আমার ওয়াইফ 10টা বছর ধরে, আমি আরো 5-7 বছর আগে কথা বলি, 10টা বছর ধরে ওরা কি একটা গাড়ি কেনার ক্ষমতা রাখতে পারে না? আর ওরা কি একটা বাড়ি কেনার ক্ষমতা আছে? আর যেসব দেশে একটা বাড়ি কেনাটা হলো 15-20%, আপনি যদি ডাউন পেমেন্ট দেন আপনি একটা বাড়ি কিনতে পারেন। আপনি বিনা ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারেন। তো কি গাড়ি কিনতে পারবেন না? এইটা বাংলাদেশে এত বড় দোষ হয়ে গেল। মার্সিডিজ গাড়ি এত বড় দোষ। মার্সিডিজ কি কয় টাকা দাম? মার্সিডিজ বাংলাদেশে 400% ট্যাক্স বলে, 450% ট্যাক্স বলে মার্সিডিজের দাম বেশি। কিন্তু মার্সিডিজ কি ইউরোপে দাম বেশি? মোটেও না। হ্যাঁ, অডি কি দাম বেশি? আমরা অডি দেখলে মনে করি যে মালিক হয়ে গেছে। এখন ব্রিটেনে একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, যারা তার জন্ম হয়েছে ব্রিটেনে, যে তার 42 বছর ধরে, সে জন্মের পরে 42 বছর থাকে, তার আগে তো তার মা থাকে, তার বাবা ঢাকা ইউনিভার্সিটির টিচার, এবং তারা পারিবারিক ভাবে ধনী, তারা একটা ফ্ল্যাট কিনতে পারে। এটা আশ্চর্য ব্যাপার। এবং আমি আপনি যদি অবুঝের মতো যদি আমরা বলি যে সে মালিক হতে পারে, এটা ঠিক না। হ্যাঁ, দুর্নীতি করছে কিনা এটা আপনি চেক করে দেখেন। দুর্নীতি তো আসলে সে তো দুর্নীতি করে নাই, সেটাই তো তার তদন্তের মধ্যে বেরিয়েছে। কিন্তু তারপরেও দেখেন, যখন এবং ওই যে অতি উৎসাহী সবাই যে ব্রেক করছে সব, আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিন্তু কার্যালয়ে প্রেস সচিব ওই যে বলছেন টিউলিপ পি করে একটা দিচ্ছে, সেখানে প্রচুর মতো এরকম সবাই, এরকম ফেসবুকে যারা যারা এই জিনিসটা ইয়ে করছে তারা কিন্তু করছে। এই কত আধা ঘন্টা 1.5 ঘন্টা, এই আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ইয়ে থেকে একটা প্রেস রিলিজ করা হয়। আপনি খালি এইটুকু আমি বলি, কেন আমি বলছি এই প্রেস রিলিজটা কেন গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হলো, আপনি একটু ইঙ্গিত করেছেন যে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক। আপনি খালি একটুকু চিন্তা করেন যে যেখানে প্রধানমন্ত্রী স্টেইমার বলতেছেন যে আমার তার প্রতি আস্থা আছে, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা বা তার কার্যালয় বা তারা কি একটা জিনিস না জেনে না শুনে এরকম পার্সু করা উচিত ছিল? এটা কি দুই দেশের সম্পর্কের ব্যাপারে? শুধু টিউলিপ না, এটা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্কের মধ্যে কিন্তু আঘাত পড়বে। আপনি, এবং সেটা আরো বড় বেশি হবে যখন প্রধান উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়া ডাকাতির সম্পত্তি বলে, যেটা প্রমাণিত হইল না যে এটা ডাকাতি। আপনি কিন্তু প্রমাণ করতে পারেন না এটা ডাকাতি। দেখেন, আমি বিবৃতিটা একটু পড়ি, এবং তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে তারা কতটাই পাগলামো করেছে। এটা প্রথম আলো বা এরা দুপুর ধরেন 1:25 বা 1:30 দিকে ক্রিয়েট করছে, আপনার আর 15-20 মিনিট আগে, এর কিছু আগে কিন্তু ও রিজাইন করছে। বিবৃতি তারা বলছে, আমি প্রথম থেকে আপনার বলে একটু সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে, ছোট, বেশি বড় না। বাংলাদেশের জনগণের পাচার হওয়া অর্থের তদন্ত এবং পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। মিলে গেল আপনি দুদকের সাথে, দুদক বলছে যে তারা সব দিচ্ছে সবাইকে, ওকে। তারপরে বলছে আর্থিক অপরাধের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য এই ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার সাথে সহযোগিতা কিন্তু সেটা বলছে না, শুধু ঢালাও বলছে আন্তর্জাতিক আইন সংস্থাগুলোর সাথে, আইন প্রয়োগকারী সংস্থা। আইন প্রয়োগকারী, ব্রিটেনের আইন প্রয়োগকারী সংস্থার কাছে বাংলাদেশ কোনো ইনফরমেশন দিচ্ছে আই ডোন্ট নো, এবং এরা যে দাবি করছে এটা ভুয়া। ব্রিটেনের আইন, এটা মিডিয়াতে প্রচার হয়েছে, বা টিউলিপ নিজে তার বিরুদ্ধে যে তদন্তের জন্য বলেছেন। বাংলাদেশ সরকার পুরো ব্রিটেনের কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা দিয়েছে, এটা কিন্তু তারা কখনোই বলেনি। দুদক শুধু বলছে তারা ব্রিটেনের সরকারের কাছে পাঠিয়েছে, দেন কথাগুলো কিন্তু অন্যরকম। সরকারের কাছে তথ্য চাচ্ছে, সরকার তথ্য পাঠাইছে, এসব বলছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলে নাই। দেখ, কিন্তু তারা বলছে যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। আর্থিক অপরাধের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনি জাসদ করতেন কিনা জানি না, এটা হলো জাসদীয় ভাষা। হ্যাঁ, মানে হুঙ্কার, আমাদের বৈষম্য বিরোধীদের ভাষার মধ্যে। যেমন আপনার আজকে একজন নেতা বললো না যে কলম ভেঙে দিবে সাংবাদিকতা যদি কলম ভেঙে। হ্যাঁ, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, দেখেন এখন আবার আসেন, ইউনূস সাহেব কিভাবে জড়িয়ে যাচ্ছেন নিজেকে এবং দেশটাকে কোথায় নিচ্ছেন। একটা
মানে আমি তাকে, সে নোবেল লরিয়েট বিজ্ঞান, কিন্তু সে আসলে রাজনীতি বা পররাষ্ট্রনীতির কিছুই বোঝে না, বা তার প্রেস উইংয়ে যারা আছেন তারা পররাষ্ট্রনীতি বোঝে না। তারা কি সেন্টেন্সটা লিখেছে দেখেন, বলা হয় প্রধান উপদেষ্টা বলেছেন, মানে প্রধান উপদেষ্টা এখন আবার কোটেড হচ্ছে, আমরা জবাবদিহি ও ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, কোনো অসুবিধা নেই। চুরি হওয়া তহবিল বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে কাজ করব, কোনো অসুবিধা নেই। চুরি হওয়া সম্পদ আপনি আনতেই পারেন এবং কাজ করবেন, এটা আপনি অঙ্গীকার করতেছেন। তারপরে বলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, চুরি যাওয়া কোর্ট চুরি যাওয়া বাংলাদেশি তহবিলের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং সম্পদ, যার মধ্যে পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সম্পত্তিও রয়েছে, বুঝছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খে তদন্ত হওয়া উচিত দাবি জানাইছেন উনি। আমাদের প্রধান উপদেষ্টা ব্রিটেনের কাছে দাবি জানাচ্ছে, ওকে, দাবি জানান, অসুবিধা নাই। যদি প্রমাণিত হয় আত্মসাৎ করা অর্থ থেকে তারা সুবিধা নিয়েছেন, তাহলে আমরা আশা করি ওই সম্পদ বাংলাদেশকে ফেরত দেওয়া হবে, এবং কারণ এর ন্যায্য দাবিদার বাংলাদেশ। এর আগে, বুঝছেন, এটা হলো রিয়াকশন, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় ওই টিউলিপ পদত্যাগের পরে এটা হলো প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিবৃতি, ঠিক আছে। এবার আসেন, এবার প্রথম আলো একটু টুইস্ট করেছে। টুইস্টটা হলো লন্ডনের সানডে টাইমসকে, প্রথম আলো কিন্তু ভালোভাবেও টুইস্টটা করেছে। অধ্যাপক ইউনুস সম্প্রতি বলেছেন, টিউলিপ সিদ্দিক হয়তো লন্ডনে যে অর্থ ও সম্পত্তি উপভোগ করেছিলেন তার উৎস পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু তিনি এখন তা জানেন এবং বাংলাদেশের জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কই, সে তো জানে না, তার ম্যাগনাস বলে দিচ্ছে সে উৎস সম্পর্কে, তার এই উৎসের কোনো বিষয় নেই, তার কাছে কোনো তথ্য নেই, কোনো কিছু লুকায়নি, আমি কোনো কিছু জানে না, কিন্তু উনি বলতেছেন জানে এবং দুঃখ প্রকাশ করতে বলছেন, ক্ষমা চাইতে বলছেন বাংলাদেশ জনগণের কাছে। ব্রিটেনের কিন্তু একটা সিটিং মন্ত্রী এবং ব্রিটিশ, এটা কিন্তু মানে এটা একটা এক সরকার আরেক সরকারের আরেকজন প্রতিনিধিকে, একজনকে, এখন যদি ব্রিটেনের সরকার যদি বলে যে উপদেষ্টার কার্যালয় থেকে এরকম বিবৃতি আছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ করা উচিত, কেমন হবে? হইতেই তো পারে, হাইপোথেটিক্যালি হইতে পারে না যে আপনি এরকম বললে আপনি এরকম বলতে পারবে না, কিন্তু আমার ধারণা ওরা এত অসভ্য না যে আমাদের প্রধান উপদেষ্টা তার বাক্যর কারণে তার পদত্যাগ চাইবে। এবার উনি বলছেন, বিবৃতিতে আরো বলা হয়, মানে প্রধান উপদেষ্টা বলছেন, আমরা আশা করি ও আমাদের প্রত্যাশা যুক্তরাজ্য সহ সকল বন্ধু প্রতিম সরকার এই অপরাধের বিচারের দাবিতে, এবার সরকারগুলা দাবি জানাইতে হবে, দাবিতে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায়। এখন যুক্তরাষ্ট্র সবার দাবি হবে হলো বাংলাদেশের সম্পদ উদ্ধার করে দেওয়া। দুর্নীতি যারা করে এবং তাদের কিছু প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া অন্য সবারই ক্ষতি করে। ভালো, এটা ইঙ্গিত কি আপনি বুঝে, শেখ হাসিনা এবং তার বিবৃতিতে আরো বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত $5 বিলিয়ন, এর আগে শুনছিলাম $7 বিলিয়ন, এখন $5 বিলিয়ন শুনতেছি, $5 বিলিয়ন তহবিল আত্মসাতের চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতির মাত্রা তুলে ধরে। এটা কিন্তু পুরোটাই অভিযোগ, কিন্তু ওরা দুর্নীতির মাত্রা বলতেছে, এটা পুরোটাই অভিযোগ, যেটা আইনজীবী বলছে, পুরোটাই অভিযোগ। এবং যে যিনি অভিযোগ করেছেন তিনি নিজেও বলছেন যে উনি কাগজপত্র জোগাড় করতেছেন এবং ব্রিটিশ মিডিয়াতে দিচ্ছেন এই অভিযোগগুলি, তিনি নিজে বলছেন, এটা আমাদের কারো কথা না। এটা আবার প্রধান উপদেষ্টার কার্যালয় কিন্তু সেটা ইয়ে করতেছে। এই প্রকল্প সহ বা রূপপুর সহ অন্যান্য প্রকল্পে জনসাধারণের সম্পদের অপব্যবহার কেবল বাংলাদেশের জনগণকে লুণ্ঠনই করেনি, বরং অর্থনৈতিক শীর্ষের দিকে দেশের অগ্রগতিকে ব্যাহত করছে। কোনো সন্দেহ নাই, যদি এরকম 5 বিলিয়ন 12 বিলিয়নের প্রজেক্ট থেকে যদি 5 বিলিয়ন নিয়ে যায়, তা তো অবশ্যই করছে। এবং তাদেরকে ধরে এনে বাংলাদেশে কিভাবে কি করা উচিত, এটা তো আমাদের কারো আপত্তি থাকার কথা না। বাংলাদেশের কোনো নাগরিকের ব্যাপারে আপত্তি নেই। বাংলাদেশে $5 বিলিয়ন না, $5 লাখ না, $500 যদি কেউ চুরি করে থাকে বাংলাদেশ থেকে, তাকে এনে বিচার করার ব্যবস্থা বাংলাদেশ সরকারের করা উচিত, এবং বাংলাদেশ সরকারের এটা নৈতিক ইয়ে এবং জনগণের প্রতি তাদের এই অঙ্গীকার থাকা উচিত। অবশ্যই আমি এটা তাদের সাথে রূপপুরের ব্যাপারে যে রাশিয়ান প্রতিষ্ঠান যারা অর্থদাতা তারাও কিন্তু একটা বক্তব্য দিয়েছে। বক্তব্য না, তারা, আমি সেটা বলছি আপনাকে, আমি বিবৃতিটা শেষ করে তারপর রোসাটমের কথা বলছি। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, কোটি কোটি ডলার সরকারি তহবিল চুরির ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থিক ঘাটতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ থেকে চুরি করা তহবিল এই দেশের জনগণের ন্যায় বিচারে নিশ্চিত করতে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। আমরা একেবারে খুব সমাধান, কিন্তু
টিউলিপে তো দোষী সাব্যস্ত করে নাই ব্রিটেন, আমাদের প্রধান উপদেষ্টা কেন তাকে চোর বলবেন? কেন তাকে চোর হিসাবে সাব্যস্ত করে তার ক্ষমা দাবি করতেছে? আপনি কন্ট্রাডিকশন বুঝতে পারছেন? আমরা কোথায় জাতি হিসেবে কোন জায়গায় যাচ্ছি? এখন আছেন আপনি রোসাটমের কথা উঠালেন, যখন প্রথম এই অভিযোগগুলো আনা হয়, যখন প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আনা হয়, তখন রোসাটম কিন্তু বিবৃতি দিয়ে, রোসাটম কিন্তু রাশিয়ার কিন্তু সরকারি সংস্থা, এটা কিন্তু আমাদের পেট্রো বাংলার মতো আর কি, সরকারি প্রতিষ্ঠান। রোসাটম সরকারি প্রতিষ্ঠান হিসাবে কিন্তু বিবৃতি দিয়ে বলেছে এই ধরনের দুর্নীতির কোনো সুযোগই নাই, যেটা $12 বিলিয়ন একটা প্রজেক্ট, এবং অলরেডি এই প্রজেক্টের 60-70% কাজ হয়ে গেছে। সেখানে এই এরকম কথাবার্তা বলা, আমাদের রাষ্ট্র চুরি হলে রাষ্ট্র টু রাষ্ট্র হইতে পারে, এখানে তো ব্যক্তির কোনো চুরির বিষয় আসতে পারে না। রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে বিনিময় হয়েছে টাকাটা, $12 বিলিয়ন যেটা রাষ্ট্র টু রাষ্ট্র পেমেন্ট হচ্ছে। বাংলাদেশ যেটা পেমেন্ট করতে পারে নাই বলে কিছু টাকা আটকে আছে, সেটা বাংলাদেশ চেষ্টা করতেছে পেমেন্ট করার জন্য, এবং রাশিয়া কিন্তু এক পর্যায়ে রেগে গিয়ে কিন্তু কত তারিখ পর্যন্ত একটা সময় পেতে দিয়েছিল, 1 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, রাশিয়া ক্ষুব্ধ হয়ে এটা করে, তাদের বক্তব্য হলো এই যে পেমেন্টগুলি হচ্ছে, এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র হচ্ছে, এটার মধ্যে রাষ্ট্র জানে কোথা থেকে কোথায় যাচ্ছে। সো রাষ্ট্র টু রাষ্ট্র যেটা হচ্ছে, সেখানে ব্যক্তিকে এখানে এনে ব্যক্তি এখান থেকে টাকা নিয়েছে। তার মানে টিউলিপ যদি চুরি করে থাকে, তাহলে পুতিনও চুরি করেছে। রোসাটম তো এইভাবে নিয়েছে, কারণ পুতিন তো তাদের পক্ষে হয়ে ওই লবিংটা তো পুতিনের সাথে করতে হয়েছে, তাই না? আর পুতিনের সাথে যদি লবিং করে থাকে, টিউলিপ যদি টাকা লবিং এর জন্য নিয়ে থাকে, তাহলে পুতিন তাকে দিয়েছে, তাহলে পুতিন এখান থেকে ভাগ নিয়েছে। রোসাটম এইভাবে নিয়ে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। সো আমার কাছে যেটা মনে হয় বাড়ি ভাই, যে আমরা জাতি হিসেবে কতটুকু, আমি কিন্তু এখন আর ওরকম, অনেকে বলে যে আমি আশাবাদী লোক না, আমি মোটেও আসলে সত্যি কথা বলি, জাতি হিসেবে আশাবাদী না। কারণ আমরা চিলে কান নিয়ে গেছে বলে, চিলের পেছনে দৌড়াই কিন্তু আমি আমার পুরো শারীরিক শ্রম দিয়ে আমি ঘর্মাক্ত হয়ে কিন্তু বেকায়দায় পড়ে বিছনায় পড়ে যেতে রাজি আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে চিল আমার কান লয়ে গেছে, কানটা কিন্তু ধরে দেখে না, ততক্ষণে কিন্তু আমি বিছানায় পড়ে গেছি যে ইয়ে হয়ে বেহাল অবস্থা, মানে এতটাই কাতর হয়েছি যে চিল্লির পিছনে দৌড়াইতে আর পারলাম না, কিন্তু কানটা কিন্তু সাথেই আছে। আমরা বাঙালি কিন্তু এরকমই, এবং আমি মনে করি সব অভিযোগেরই তদন্ত হওয়া উচিত, কিন্তু অভিযোগ যখন তদন্ত হওয়ার পরে যখন একজন নিজে থেকে প্রত্যাহার করেছে, সেটা যদি আপনি শুনুন, আপনি নিশ্চয়ই জানেন স্টারমার কি বলেছে। স্টারমার বলেছে যে একদম সর্বশেষ সে তাকে বলছে তোমার জন্য আমাদের দরজা খোলা, তার মানে তুমি যদি আবার ফিরে আসতে চাও মন্ত্রিত্বে, তোমার জন্য দরজা খোলা। ম্যাগনাস বলছে সে মন্ত্রী হিসেবে কোনো রুলস ভঙ্গ করে, এখানে কোনো দুর্নীতির কোনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, ব্রিটেনের সংস্কৃতি অনুসারে, যেটা আপনার বলছি, যে সংস্কৃতি অনুসারে ব্রিটিশ কনজারভেটিভ দলের প্রধান উনি দাবি করেছিলেন যেন টিউলিপকে বরখাস্ত কেন করেছে, ওটা ওদের সংস্কৃতি। তারা জানে কারো বিরুদ্ধে অভিযোগ হলে সে লোকটা অভিযোগ নিয়ে কাজ করতে পারবে না, মানে ঘাড়ের মধ্যে সে যদি বোঝা রাখে, তাহলে তো এটা বাড়তি বোঝা হলো, অভিযোগের বোঝা, সে তো কাজ করতে পারে। সেটা প্রমাণ হয়েছে, প্রমাণটা হলো টিউলিপ চীন যায়নি। কেন যায়নি চীন? কারণ সে একটা অভিযোগের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে আরেক দেশে যায় তো নিজেকে সাধু বলে দাবি করতে পারবে না, আনটিল এটা প্রুভ না হয় যে সে সাধু না। সো এটা তার জন্য বার্ডেন ছিল, যে কারণে ব্রিটেনে কালচার অনুসারে তাকে হয় বরখাস্ত করা অথবা তারপর থেকে দাবি করেছিল বিরোধী দল। আরেকটা বিষয় আপনি চিন্তা করেন, বাংলাদেশের বিষয়টা, বাংলাদেশের লোকজন আজকে সারা পৃথিবীতে আমরা আছি, বিভিন্ন জায়গায় আছি। অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের নির্বাচিত অবস্থান সর্বশেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এর বাইরে কিন্তু উপরে আমরা উঠতে পারিনি অস্ট্রেলিয়াতে। ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রাইম মিনিস্টার হয়েছেন ব্রিটেনে, এবং সারা পৃথিবীতে যেমন আমেরিকায় যে ইলেকশন হয়ে গেল, কথা বলছেন, হ্যাঁ, আমেরিকায় ইলেকশনটা যে হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের যে রানিং মেটের স্ত্রী কিন্তু ভারতীয়। তারপরে হচ্ছে ডোনাল্ড প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি ছিলেন একজন ভারতীয়। আমরা কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিলাম টিউলিপের জায়গাতে। ব্রিটেনে আমাদের অনেক এমপি আছেন এখন,
কিন্তু মন্ত্রী হয়েছেন এই প্রথম কোনো একজন। আপনি ভারতীয় মিডিয়া দেখবেন, ভারতীয় মিডিয়া ভারতীয় নিয়ে অনেক বেশি নানাভাবে রিপোর্ট করেছে, কিন্তু কোথাও ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে এমন কোন রিপোর্ট ভারতীয় মিডিয়া পাবেন না। আর আমরা হচ্ছে এমন একটা মানুষ বা জনগোষ্ঠী বা সাংবাদিকতা আমাদের, আমরা সারাদিন যখন যে বিপক্ষে যেই থাকি না কেন, পৃথিবীর কোনো মিডিয়ায় কোথাও বাংলাদেশের বিরুদ্ধে কিছু চাপা হয়েছে এটা খুঁজে আমরা অনুবাদ করে যেটা চাপি। আপনি খেয়াল করে দেখেন, এই প্রথম আমি আজকে পেলাম, ধরেন যখন পত্রিকাগুলো প্রিন্ট হয়ে বের হয় তখন দেখা প্রথম দিকে যখন ব্রেক করে তখন তো আমিও আশ্চর্য হয়ে গেছি যে এটা কি হয়েছে আমাদের মিডিয়াতে। কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের মিডিয়া কিছুটা হইলেও আমার ধারণা, এই প্রথম আমার ধারণা যে তারা বুঝতে পারছে যে আমরা যদি এইভাবে করতে থাকি তাহলে কিন্তু যে কেউ আমাদের গালাগালি করবে। যে কারণে আজকে টিউলিপের আইটেমটা খেয়াল করে দেখেন, তাকে একবারও কোনো পত্রিকা এখন আর কিন্তু তাকে বলে নাই যে সে দুর্নীতি, তাকে অভিযোগ বলে, সে অভিযোগের কারণে উনি সরে গেছেন এইভাবে, মানে এখন সেফ এক্সিট নিয়েছে আমাদের সবগুলা পত্রিকা। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি সরকারের কথা বাদ দেন, আমি আবার দেখেন বাড়ি ভাই আপনার সাথে কথা বলতে গিয়ে আমি সাংবাদিকতার কথা বলি মাঝে মধ্যে, যে আমি লজ্জিত হই যখন আমি একজন সাংবাদিক আমি একজন সাংবাদিক যদি একটা ডেস্কে থাকি, সে একটা নিউজ ব্রেক করতেই পারে, সানডে টাইমস করতেই পারে, অমুক করতেছে তমুক করতেছে, ব্রেক করছে, যে শি রিজাইন, বাট তারা বলে নাই যে তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমরা লিখতেছি কি দুর্নীতির দায়ে সে টিউলিপ পদত্যাগ। এই যে আমরা মানে আগ বাড়ায় নিজের ঘাড়ের মধ্যে, আমাদের নিজেদের ঘাট, আমরা নিজেদেরকে চোর বলতে কি যে পছন্দ করি। এটা সাংবাদিকতার ক্ষেত্রে, যে এটা একটা হলো জাতিগত আর একটা হলো সাংবাদিকতার ক্ষেত্রে। সাংবাদিকতার মিনিমাম চেক যদি করতে হয়, যে জার্নালিস্টরা ওই সময়, যে পুরাটা মিডিয়ার মধ্যে যে জার্নালিস্ট ওই সময় ইয়েতে ছিল, যে ডেস্কে ছিল, সে জার্নালিস্টরা বাংলা বিবিসি তো সবচেয়ে জনপ্রিয়, মানে আমাদের দেশে একটা চ্যানেল, তাই না? আপনি বিবিসিটা দেখলেই তো হয়ে যেত, কারণ বিবিসি তো সবসময় এটা ক্রিয়েট করেছে, কিন্তু বিবিসি তো কখনো বলে নাই যে সে দুর্নীতির জন্য পদত্যাগ করছে। বিবিসি বলে নাই। বিবিসির এক্স্যাক্টলি যে কাজটা হয়েছে যে সে এটা করছে, এবং তার পদত্যাগ পত্রটা বিবিসি কি করছে দেখেন। বিবিসি প্রথম তার নিউজটা ক্রিয়েট করছে, তারপর দ্বিতীয় নিউজটাই করছে হলো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে, যে তার পদত্যাগ পত্রটা ইয়ে করছে। 3 নাম্বার করছে ম্যাগনাসকে, 3 নাম্বার করছে ম্যাগনাস। আর প্রথমটার মধ্যে সে কিন্তু স্ট্যানমারের বক্তব্য দিয়ে দিয়েছে, মানে 3টা স্টোরি তারা করছে পরপর। অথচ আমাদের টেলিভিশন বা আমাদের পত্রিকাগুলো ব্রেকিং এর নামে জাস্ট অনাচার, মিনিমাম যেই নিউজ এডিটর বা যেই সাব এডিটর, আমি রিপোর্টারের কথা বলবো না কারণ রিপোর্টারদের এখানে কিছু করার ছিল না, কিন্তু বাস যে নিউজ এডিটর, যে সাব এডিটর ডেস্কে বসা ছিল, আপনি ভাবেন তো দেখি, বোধোদয় হয়েছে পরে, কিন্তু আপনি ব্রেক করার সময় কি করলেন? আপনি যে আপনার পত্রিকাগুলোতে যে আপনার প্রথম যে স্টোরিটা গেল সেটাতে আপনি কি লিখলেন? আপনি যদি জাস্ট একটু চেক করতেন যে দেখি না রে বাবা বিবিসি কি বলে, আমি সানডে টাইমস দেখে লেখার দরকার নাই তো, সানডে টাইমস তার কৃতিত্ব দাবি করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে, ডেইলি মেল এটা করবে, তো আমি ডেইলি মেল না দেখে তো আমার উচিত হলো আচ্ছা এর এত বড় একটা ঘটনা, প্রত্যেক করা তো একটা বড় ঘটনা না, যে কোনো ভাবে হোক প্রত্যেক বড় ঘটনা, একটু চেক করবে না যে রিলায়েবল সোর্স কোনটা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সবচেয়ে রিলায়েবল সোর্স, কারণ এটা কখনোই অ্যাটলিস্ট মিথ্যাচার করবে না, আপনি সেটা দেখলেই পারতেন। এবং বিবিসি কিন্তু সব তাৎক্ষণিকভাবে নিউজটা করছে, বিবিসি কিন্তু যেভাবে এখন ছাপা হয়েছে, যেগুলো ছাপাতে যে পত্রিকাতে যেভাবে টিউলিপের নিউজ আসছে ঠিক সেভাবেই করছে। আরেকটা ব্যাপার, আমাদের সাহস তৈরি হলো না এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার একটা প্রধান উপদেষ্টার বিবৃতিটা সরিয়ে নেওয়া হলো, সেই রিপোর্টার যদি এটা স্কুপ করতে পারতো, যে এটা ব্যাখ্যা করে যে আসলে ইন বিটুইন উনি কি বললো, উনি কি বুঝে বলছেন না বুঝে বলছেন, উনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এরকম একটা স্টেটমেন্ট, বা জাতি হিসাবে ব্রিটিশরা আমাদের কি মনে করতেছে, যে এরা যা না তারা তা হইতে চায়, মানে আমি মেথড না, কিন্তু আমার যদি কেউ মেথড বলে, আমার প্রতিনিধি কারো যে মেথড, আমি খুব দুনিয়া, আমি এটা লুকাবো না, আমি এটা মোটামুটি প্রচার করে ছেড়ে দেবো যে বাড়ি ভাই মেথড। এটা হলো আমাদের কালচারের মধ্যে, আমাদের রক্তের মধ্যে। আমি এখন আর আমাদের বিশ্বাস করতে পারি না আমাদের। আমি সাংবাদিকতার কথাই বলি, আমি খুব দুঃখ পাইছি, মানে এই আজকের ঘটনাটাতে রিপোর্টাররা যেটা করতে পারতো, এই স্টেটমেন্টটাকে সঙ্গে সঙ্গে নিয়ে
ব্রিটিশ ইয়েগুলো স্টেটমেন্ট গুলো দেখতে পারতো, প্লাস প্রধান উপদেষ্টার কার্যালয় জিজ্ঞেস করতে পারতো যে স্পেশালি আপনি যে এটা কথা বলতেছেন ঘটনার তো এইটা না, করতে পারতো না। এটাই কিন্তু বড় নিউজ দিতে পারতো, সুন্দর নিউজ দিতে পারতো, আর মানুষ এটা পছন্দ করতো। দিন শেষে যে ঘটনাটা ঘটলো, আর মানুষ কি দেখলো, প্রথমে দেখলো যে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় ধরেন দেখলো যে দুর্নীতির দায়ে ইয়ে বরখাস্ত, কেউ কেউ বরখাস্ত লিখছে, আসলে তো সে বরখাস্ত না, সে পদত্যাগ করছে, কেউ কেউ পদত্যাগ লিখছে, শেখ মুজিবের নাতনি, শেখ মুজিবের নাতনি। হ্যাঁ, তারপরে ইয়ে যাই হোক 1 উইকেটের পতন লিখছে, আরো আরেক উইকেটের পতন, এরকম একটা দেখছি, বুঝছেন। হ্যাঁ, তো যাই হোক যে যার মতো করে লিখছে, কিন্তু যে লোকটা চায়ের দোকানে বসে বা যে বাচ্চাটা তার ঘরে বসে দেখছে যে এরকম একটা নিউজ, এবং টিউলিপের নামটা প্রচুর সুন্দর একটা নাম, এবং সে স্বাভাবিকভাবে আগ্রহী বা টিউলিপ ফুল সে দেখছে, দেখার পরে সে যখন আবার পরে দেখে যায় এইভাবে কইছে একটা, এখন আবার কয় আর, এই যে দ্বিমুখী, যে মানে কি দ্বিমুখী বলবো না, এই যে দ্বৈত ইনফরমেশন, আপনি ডিসইনফরমেশন তো আমরা সাংবাদিকরা আমরা রিয়েল ইনফরমেশন দিলে সমস্যা কি রে ভাই, সব সব তো এখন ইন্টারন্যাশনালি সব ওপেন, এইটা আপনার আমি ইচ্ছা করলে একটা জিনিস মিস ইন্টারপ্রেট করতে পারবো না। দিন শেষে একটা ঘটনা ঘটলো সাইফুল ভাই, মনে করেন বাংলাদেশে যে সর্বশেষ ঢালাও হত্যা মামলা, এই ধরনের প্রবণতা থেকে অপরাধকে কিন্তু খেলো করে দেওয়া হলো। অনেক মানুষের অনেক অপরাধ আছে, খেলো করে দেওয়া হলো। এবং বাংলাদেশে দুর্নীতি হয় এবং দুর্নীতিবাজদের বিচার হোক বাংলাদেশে, কিন্তু এইভাবে দুর্নীতি নিয়ে একটা খেলো রিপোর্টিং এর মাধ্যমে আসল দুর্নীতিবাজরা, আপনি বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি কি তৈরি করতেছেন, যে এরা চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়ানো শুরু করে দেয়। আপনি ব্রিটিশরা কি মনে করতেছেন ভাই, আমরা যেভাবে আমাদেরকে নিজেদেরকে প্রজেক্ট। তাহলে আপনি এই প্রসঙ্গে আসি ভাই, এটা বাংলাদেশ ব্রিটেন সম্পর্কে কি প্রভাব ফেলতে পারে? এটা প্রথমত হলো প্রকাশ্য কোনো প্রভাব আপনি এখনই দেখতে পাবেন না, তবে আপনি তো এটা নিশ্চিত যে স্ট্যারমারের যে বক্তব্য, যে তার প্রতি আমার আস্থা আছে এটা বলা, এবং স্ট্যারমার শেষ পদত্যাগ করার পর স্ট্যারমার বলছে তোমার জন্য আমাদের দরজা খোলা আছে। এই দুটোতে আপনি বুঝতেই পারেন যে আমরা যে স্মিয়ার ক্যাম্পেইন করেছি, আমরা যা ক্যাম্পেইন করেছি, এটার বিরুদ্ধেই তো স্ট্যারমারের অবস্থানটা। আরেকটা বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশের মিডিয়া ওগুলো করেছে যে কি গণহত্যাকারীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ। আমার বক্তব্য হলো, সে ধরেন এটা ইয়াতে দেখলেনি আপনি যে ও গেছে, তো সে কে, এটা তো আপনি জানেন যে সে সিলেটের মেয়র, আর গণহত্যাকারী আপনি প্রুভ না করার জন্য তো গণহত্যাকারী বলতে পারবেন না, অভিযোগ বলতে পারবেন, কিন্তু তার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠক করতে পারবে না, ভাত খাইতে পারবে না, এটা কি আপনার কাছে সে ইয়ে দিছিল, মুসলেখা দিচ্ছে? তার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দৃষ্টিতে সে তো অভিযুক্ত না হওয়া পর্যন্ত সে তো ইয়ে না, অপরাধী না, ব্রিটিশরা তাই মনে করে। সো আপনি ও এটা করছে এবং আমাদের মিডিয়া এটা লুফিনি এমনভাবে প্রচার করলো, আপনি যে আপনি নিশ্চয়ই কূটনৈতিক রিপোর্ট করছেন, আমি কূটনৈতিক রিপোর্টিং আমার একটা অন্যতম ইয়ে ছিল, তো সে প্রেক্ষিতে আমি বলতে পারি যে কূটনীতিকরা চুপ মেরে থাকে, কূটনীতির ভাষায় কথা বলে, কূটনীতির চোখে কথা বলে। I tell you frankly, যে যতগুলি মিথ্যাচার ব্রিটিশদের নিয়ে করা হয়েছে, যে ব্রিটিশ দূতাবাস যেভাবে সম্পৃক্ত, যেমন ব্রিটেনের সরকারের সাথে যোগাযোগ হচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে, ওরা তথ্য দিচ্ছে, আমরা তথ্য দিচ্ছি, যেভাবে এটা তো তাদেরকে সম্পৃক্ত করে ফেলার মতো না, জোর করে তাদের গায়ের মধ্যে আপনি কালিমা লেপন করছেন না, তো ওরা কি এটা পছন্দ করবে? আপনি যখনই বলবেন যে আপনি টিউলিপে যখনই চোর বলছেন, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এটাতে ব্রিটিশদের ঘাড়ে পড়ছে না, তাদের গায়ে লাগছে না, তো তারা কি যখন হয়তো 5-7 দিন 10 দিন তারা এটা নিয়ে ক্ষুব্ধ ছিল, মনে কষ্ট ছিল, হ্যাঁ আমাদের দেশে এরকম একটা মন্ত্রী যে চোর, কিন্তু যখন বললো যে না চোর না, তখন তাদের কাছে কেমন লেগেছে যে বাংলাদেশ আমাদের সাথে আমাদের গায়ের মধ্যে কালিমা লিপ্ত করলো। এবং কালিমা লিপ্ত করা কিন্তু একটা ডেঞ্জারাস গেম ইন ডিপ্লোমেসিতে আপনার কোনো সুযোগ নেই অন্যকে, যেমন রাজনীতিতে না, পার্লামেন্টে যেমন বলে না আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি অসত্য শব্দ বলতে হবে, আপনি মিথ্যা যদি বলেন তাহলে কিন্তু আপনি অপরাধ করে ফেলেন। কূটনীতিতে আপনি এরকম ডিরেক্ট কোনো শব্দ ব্যবহার করার কোনো নজির আমি কখনো দেখি নাই, এইবারই দেখলাম বাংলাদেশে, আমাদের দেশেও ছিল না, এইবারই বাংলাদেশের এরকম লাগামহীন কূটনৈতিক কি বলা যায়
অপভাষা এটাকে বলা যায়, ভাষা ব্যবহার। আমরা টিউলিপের স্ত্রী বলতে হবে এই কারণে, সে তার বিরুদ্ধে আক্রোশটা মূলত সে বঙ্গবন্ধুর নাতনি। ওয়েল, তার যেভাবে যেভাবে বেড়ে উঠছে পড়াশোনার মাধ্যমে, তার কমিউনিটির সাথে ব্রিটেনে যে যারা রাজনীতিবিদ হয় তারা আবার কাউন্সিল থেকে কাজ শুরু করে, সেটা গ্রাসরুট থেকে কাজ শুরু করে, কাজ করতে করতে ওই পর্যায়ে যায়। এই টিউলিপ অনেকদিন পর্যন্ত শ্যাডো মিনিস্টার ছিলেন ব্রিটেনে। তার দল ক্ষমতায় এসেছে বলে তিনি আজকে মন্ত্রী। হঠাৎ করে এগুলো হয় নাই। সেই তা তো দিনে নাই। এবং তার তার জন্য পুরস্কার যেটা এই মুহূর্তে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওই লাইনটা, তোমার জন্য দরজা খোলা, তুমি আগামীতে আবার আসতে পারো, এই হ্যাঁ, বিষয়টাই তার জন্য পুরস্কার। আপনি আচ্ছা সাইফুল ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গ শেষ শেষ করে এই বিষয়টা। হ্যাঁ, শেষ। আমি এই জন্য বলছিলাম, এক্সাক্ট লাইনটা বলে দিতে চাচ্ছিলাম যাতে আহ, থাক, বাদ দেন, ওটা খুঁজে বের করে রাখতে হবে যে তার সম্পর্কে ম্যাগনাস এক্স্যাক্টলি কি ওয়ার্ড ব্যবহার করবে। এটা হলো রিলেটিভিটি সম্পর্কিত, মানে এটা এটা কনসেপশন, হ্যাঁ দুর্নীতি করেছে এরকম একটা রিস্কের মধ্যে আমাদের টিউলিপ আছে, এটা যে তাদের দেশে যদি তার আত্মীয় স্বজন এরকম দুর্নীতি করে, যে দুর্নীতির অভিযোগ, তাহলে এটা একটা তার ঘাড়েও এসে চাপে, এরকম একটা ইমপ্লিকেশন দেওয়ার চেষ্টা করে। বাট এক্সাক্ট ইংলিশ ওয়ার্ড গুলো আমি এখন বের করতে পারি না বলে বলতে পারলাম না।